হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি ফুল মক টেস্ট 2, জেনারেল অ্যাওয়ারনেসের 20টি, লজিক্যাল রিজনিংয়ের 10টি, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের 10টি, মোট 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর সম্পর্কে। তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে এবং কার কত স্কোর হলো সেটা মক টেস্টের শেষে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে? কোন দলকে হারিয়ে দৃষ্টিহীন মহিলাদের টি-20 বিশ্বকাপ 2025 জিতল ভারত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ নেপাল। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে অর্থাৎ কত নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ 326 নম্বর অনুচ্ছেদে। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ আন্টার্কটিকা। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে? তামাল সোলো কোন জেলার প্রধান নৃত্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দার্জিলিং জেলা। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ 1917 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ প্রিন্টার। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে? এলাহাবাদে অশোক স্তম্ভে কার প্রশস্তি পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সমুদ্রগুপ্ত। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো? ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সার উৎপাদন। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের জন্য কাকে টুর্নামেন্ট অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে? অর্থাৎ টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ রোহিত শর্মা। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বাগস। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গ্রেট ব্রিটেন। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে? বাংলার কাঠের মুখোশ বা গৌরীপুরের মুখোশ কোন লোকনৃত্যে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ গম্ভীরা। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দয়ানন্দ সরস্বতী। এরপর নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ছত্তিশগড়। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? দিলীপ ট্রফি 2025-26 ফাইনালে কোন দল বিজয়ী হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ
সেন্ট্রাল জোন। এরপর নেক্সট প্রশ্ন ১৬ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে অর্থাৎ ডাটা স্টোর করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ রম। এরপর নেক্সট প্রশ্ন ১৭ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ভীমনাথ হ্রদ। এরপর নেক্সট প্রশ্ন ১৮ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কবে ভারতীয় সংবিধানে ১০টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ১৯৭৬ সালে। এরপর নেক্সট প্রশ্ন ১৯ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কে রুমি কৌশল ব্যবহার করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বাবর। এরপর নেক্সট প্রশ্ন ২০ নম্বর প্রশ্ন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন। কি বলেছে দেখো? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নদিয়া বা নদিয়া জেলা। লজিক্যাল রিজনিংয়ের প্রথম প্রশ্ন অর্থাৎ ২১ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? নিচের কোনটি আলাদা? প্রথমে আমরা অপশানগুলো দেখে নিই। কি বলেছে? কুরুক্ষেত্র, পলাশী, সারনাথ আর হলদিঘাট। এই ৪টে অপশানের মধ্যে দেখো কুরুক্ষেত্র, পলাশী আর হলদিঘাট এই ৩টে হচ্ছে যুদ্ধক্ষেত্র। অপরদিকে দেখো অপশান সি অর্থাৎ সারনাথ এটা হচ্ছে যে তীর্থক্ষেত্র বা তীর্থস্থান। তাহলে এটি হয়ে যাবে আলাদা আর এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো ২২ নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি আলাদা? অর্থাৎ এখানে ৪টে অপশান আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে। তাহলে দেখো কি দেয়া রয়েছে? কুস্তি, বক্সিং, ক্রিকেট আর বিলিয়ার্ড। এই ৪টে অপশানের মধ্যে দেখো কুস্তি, বক্সিং আর বিলিয়ার্ড এই ৩টে হচ্ছে ইনডোর গেম অর্থাৎ বদ্ধ জায়গায় খেলা হয়। অপরদিকে দেখো অপশান সিতে যেটা দেয়া রয়েছে অর্থাৎ ক্রিকেট এটা হচ্ছে যে আউটডোর গেম বা খোলা মাঠে খেলা হয়ে থাকে। তাহলে এটা হয়ে যাবে ভিন্ন বা আলাদা আর এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন ২৩ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ম্যাচিংয়ের প্রশ্ন। কি দেয়া রয়েছে? মেনিনজাইটিস যদি মস্তিষ্ক হয় অর্থাৎ মেনিনজাইটিসের সঙ্গে মস্তিষ্কের যা সম্পর্ক সিরোসিস তাহলে কি হবে? তাহলে সিরোসিসের সঙ্গে একই রকম সম্পর্ক কার হবে? দেখো মেনিনজাইটিস রোগটি কোথায় হয়? মস্তিষ্কের একটি রোগ। সেই একই রকমভাবে সিরোসিস রোগটি কোথায় হয়? আমাদের দেহের যকৃতে অর্থাৎ লিভারে। তাহলে সঠিক উত্তর কী হিসেবে এখানে অপশান বি অর্থাৎ যকৃৎ। এরপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? ভারত যদি আম হয় অর্থাৎ ভারতের সঙ্গে আমের যা সম্পর্ক সেই একই রকমভাবে অস্ট্রেলিয়া কী হবে? অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গে কার সম্পর্ক হবে? এখানে দেখো ভারতের জাতীয় ফল হচ্ছে যে আম। সেই একই রকমভাবে তাহলে অস্ট্রেলিয়ার জাতীয় ফল কী হবে? অস্ট্রেলিয়ার জাতীয় ফল হচ্ছে আপেল। তাহলে এখানে সঠিক উত্তর কী হিসেবে অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন ২৫ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। এই সমস্ত প্রশ্নগুলোতে একটা প্রশ্নচিত্র দেওয়া থাকবে এবং সেটা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হবে এবং এই জিজ্ঞাসা চিহ্নের যে জায়গাটা থাকবে সেখানে উত্তরচিত্র থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করে করতে হবে। দেখো প্রথমে আমরা সমস্যা চিত্র অর্থাৎ প্রশ্ন চিত্রটা দেখে নিই। দেখো এখানে এই চিত্রটা বা এই ছবিটা ঘড়ির কাঁটার দিকে দেখো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কী করেছে? অবস্থানের পরিবর্তন করেছে। তারপরে দেখো ঠিক এটা আবার ৪৫ ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো ঠিক আবার ৪৫ ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এর পরবর্তীতেও ঠিক ৪৫ ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে হবে। অর্থাৎ এই যে ত্রিভুজ আকৃতিটা এটা কোথায় হয়ে যাবে? এটা এইরকম জায়গাতে চলে আসবে। এইরকম জায়গাতে। তাহলে দেখো উত্তর চিত্রে আমাদের কোথায় এটা দেয়া রয়েছে? এরকমভাবে ঘুরেছে।
সেটা হচ্ছে অপশান ডি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এরপর নেক্সট প্রশ্ন ২৬ নম্বরের ক্ষেত্রে দেখো, এখানেও একটা কোয়েশ্চেন ফিগার দেয়া রয়েছে এবং দেখো এটা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়েছে। অর্থাৎ এখানে একটা বৃত্ত আছে এবং বৃত্তগুলোকে কটা অংশে ভাগ করা হয়েছে। এগুলোকে কি বলা হয়? একেকটাকে বৃত্তকলা। দেখো একটা বৃত্তকলাতে কিছু ক্রস চিহ্ন দেয়া রয়েছে অর্থাৎ গুণিত চিহ্ন। আরেকটা বৃত্তকলাতে সম্পূর্ণ কি করা রয়েছে? ব্ল্যাক পোরশন করা রয়েছে। দেখো এগুলোর কিভাবে অবস্থানের পরিবর্তন হচ্ছে। প্রথমে এই যে বৃত্তকলাটা, এখানে যে ক্রস চিহ্নগুলো ছিল, গুণিত চিহ্নগুলো, সেটা দেখো ঘড়ির কাঁটার দিকে ক ঘর সরেছে? ১, ২, ৩, ৪ দেখো ১, ২, ৩, ৪, ৪ নম্বর ঘরের পরে ৫ নম্বর ঘরে অবস্থান করেছে। আর দেখো এই ব্ল্যাক পোরশনটা এটা একটা ঘর ছেড়ে ২য় নম্বর ঘরে এসেছে। এর পরবর্তীতে দেখো এই ক্রস চিহ্নটা এখানেও কটা ঘর সরেছে? ১, ২, ৩, ৪, ৫ নম্বর ঘরে অবস্থানের পরিবর্তন করেছে এবং এটি একটা ঘর পরে। এর পরবর্তী চিত্রে যেটা হবে সেটা এই ব্ল্যাক পোরশনটা কি হবে? একটা ঘর ছেড়ে অর্থাৎ এইরকম জায়গাতে আসবে এবং এই ক্রস চিহ্নটা ৪ টে ঘর পরে হবে। ৪ টে বৃত্তকলা পরে। অর্থাৎ দেখো ১, ২, ৩, ৪ মানে এইরকম জায়গাতে আসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো ২৭ নম্বর প্রশ্নটা কি বলেছে? বিবৃতি দেয়া রয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত দেয়া রয়েছে। তাহলে প্রথমে এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? বিবৃতিটা সুন্দর করে পড়ে নিতে হবে। তাহলে কি বলেছে দেখো? সকল গির্জা হলো পবিত্র। আরেকটা বিবৃতি কি দেয়া রয়েছে? সকল মন্দির হলো পবিত্র। প্রথমে আমরা বিবৃতি অনুসারে চিত্রটা অঙ্কন করে নিই। দেখো সকল গির্জা, তাহলে গির্জা বলেছে পবিত্র, তাহলে এটা হচ্ছে গির্জা। কি বলেছে? পবিত্র। আবার বলেছে সকল মন্দিরও পবিত্র। তাহলে দেখো সকল মন্দির এটাও পবিত্র। তাহলে দুটোই কি হবে? পবিত্রর মধ্যে পড়বে। এই দুটোই কি হবে? পবিত্রর মধ্যে পড়বে। তার মানে এটা হচ্ছে পবিত্র। এবার দেখো বিবৃতি অনুসারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি বলেছে? সকল গির্জা হলো মন্দির। তাহলে গির্জার সঙ্গে মন্দিরের কোনো সম্পর্ক কি সুস্পষ্টভাবে বিবৃতিতে দেয়া রয়েছে? দেয়া নেই। তাহলে এটা কিন্তু হবে না। এটা হয়ে যাবে মিথ্যা। এরপর দেখো বলেছে সকল মন্দির হলো গির্জা। মন্দিরের সঙ্গে গির্জার কোনো সুস্পষ্ট সম্পর্ক দেয়া নেই। গির্জার সঙ্গে মন্দিরও দেয়া নেই আর মন্দিরের সঙ্গে গির্জারও দেয়া নেই বিবৃতি অনুসারে। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, অর্থাৎ কোনো সিদ্ধান্তই সত্য নয়। এরপর নেক্সট প্রশ্ন দেখো ২৮ নম্বর প্রশ্নটা কি দেয়া রয়েছে? বিবৃতিটা আমরা ভালো করে পড়ে নিই সুন্দর করে। সমস্ত ফল হলো পাতা। আর কি বলেছে? কিছু পাতা হলো আপেল। তাহলে বিবৃতি অনুসারে তাহলে আমাদেরকে চিত্র এঁকে নিতে হবে। তাহলে সমস্ত ফল, তাহলে ফল কি বলেছে? সমস্ত ফল হচ্ছে পাতা। তাহলে এটা হয়ে যাবে পাতা। এবার বলেছে দেখো কিছু পাতা হলো আপেল। তাহলে কিছু পাতা কি হয়ে যাবে? হয়ে যাবে আপেল। এবার দেখো সিদ্ধান্তে কি দেয়া রয়েছে? যে কিছু আপেল হলো পাতা। অবশ্যই কিছু আপেল পাতা। তাহলে এই বিবৃতিটা অবশ্যই সত্য হয়ে যাবে। এরপর দেখো বলছে সমস্ত আপেল হলো ফল। সমস্ত আপেল কি ফল? আপেলের সঙ্গে ফলের কোনো সম্পর্ক সুস্পষ্টভাবে বিবৃতিতে দেয়া নেই। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, অর্থাৎ শুধুমাত্র এক সত্য। এরপর নেক্সট প্রশ্ন ২৯ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? এটা ব্লাড রিলেশনের সম্পর্কের একটা দেয়া আছে, রক্তের সম্পর্কের একটা প্রশ্ন। কি বলেছে? এ বি এর ভাই। তাহলে আমরা প্রথমেই যে তথ্যটা দেয়া রয়েছে সেভাবে আমরা একটা সুন্দর রেখাচিত্র এঁকে নেব। তাহলে এ কি বলেছে? বি এর ভাই। এ হচ্ছে যে বি এর কি হয়ে যাবে? বি এর হয়ে যাবে ভাই। এবার দেখো তারপরে কি বলেছে? বি সি এর কন্যা। বি কার কন্যা? সি এর কন্যা। তাহলে সি এর কন্যা হয়ে যাচ্ছে বি। এরপর দেখো বলছে ডি হলো এ এর পিতা। তাহলে এ এর পিতা, এর পিতাকে ডি। ডি হয়ে যাচ্ছে কি এর পিতা।
এরপরে কি বলেছে, তাহলে সি ডি এর কে হয়? তাহলে এ এর পিতা যদি ডি হয়, বি এর মা যদি সি হয়, তাহলে আবার এ আর বি কি দুজনে ভাই, তাহলে এরা দুজনে কি হয়ে যাবে, স্বামী স্ত্রী। তাহলে কি হবে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ স্ত্রী। তাহলে সি ডি এর স্ত্রী হন। এরপর নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এক মহিলার দিকে তাকিয়ে রোমা বলল, তিনি হলেন আমার মায়ের একমাত্র ছেলে, অর্থাৎ ছেলের বাবার বোন। তাহলে রোমার মায়ের একমাত্র ছেলে তাহলে কে হয়ে যাবে, রোমার ভাই বা দাদা, ভাই বা দাদা। তার কি বলেছে, একমাত্র ছেলের বাবার, তাহলে একমাত্র ছেলের বাবা কে হয়ে যাবে, রোমার নিজের বাবা, রোমার নিজের বাবা। এবার তার কি বলেছে, বোন, তোমার বাবার বোন, তাহলে কি যাবে, রোমার পিসি হয়ে যাবে, বাবার বোন রোমার পিসি। তাহলে বলছে ওই মহিলার সঙ্গে, বা ওই মহিলা রোমার কে হন, তাহলে কি হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ওই মহিলা রোমার পিসি হন। দেখো তোমাদের পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক পোর্শনের 31 নম্বর অঙ্কে কি বলেছে, 8টি সংখ্যার গড় 21, যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে। আমি সময়টা সাশ্রয়ের জন্য শর্টকাট পদ্ধতিতে করাচ্ছি, যদি তোমাদের কারোর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব বিস্তারিত বুঝিয়ে দেওয়ার। দেখো এই সমস্ত সমস্যাগুলোর ক্ষেত্রে কী হবে, দেখো 8টি সংখ্যার গড় বলেছে, আবার 8 দিয়ে গুণ করতে বলেছে, আবার গড় বার করতে বলেছে। তাহলে এখানে সংখ্যাগুলোর প্রাপ্ত গড় কত হবে, পুরনো গড় গুণিত যত দিয়ে গুণ করতে বলেছে, কত দিয়ে গুণ করতে বলেছে, 8 দিয়ে। তাহলে 21 আর 8 এ গুণ করলে কত হয়ে যাবে, 168 অর্থাৎ 168। তাহলে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, অপশান সি। 32 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 5টি সংখ্যার গড় 27, একটি সংখ্যা বাদ দিলে বাকি সংখ্যার গড় হয় 25, তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত। তাহলে আমাদেরকে কি করতে হবে, 5টি সংখ্যার গড় বলেছে, তাহলে 5টি সংখ্যার যোগফল কত হবে, 5 গুণিত 27, এবং সেখান থেকে কি বাদ দেবো, তাহলে একটা সংখ্যা কমে গেছে, তাহলে 4টে সংখ্যার গড়, তাহলে 4টে সংখ্যার যোগফল কত হবে, 4 গুণিত 25, তাহলে 5 গুণিত 27 করলে কত হচ্ছে, 5 সাতাশে 135, আর 4 গুণিত 5 করলে 25 করলে 4 পঁচিশে কত হচ্ছে, 100, 135 থেকে 100 বাদ দিলে কত হয়ে যাবে, 35। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি অর্থাৎ 35। এরপর নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে। আগে আমরা সংখ্যাটি বার করে নেব। তাহলে দেখো এখানে 30% এইটা মাইনাস 25% করলে কত হচ্ছে, এটার পার্থক্য হচ্ছে 5%। তাহলে সংখ্যাটাকে যদি আমি যা ইচ্ছা ধরে নিই 100/x, তাহলে x এর 5% শর্তানুসারে কেমন কী হবে, সমান হয়ে যাবে 15। তাহলে অতএব x সমান কত, 15 গুণিত 100/5, 5 দিয়ে কাটলে 5 3 15, তো কত হয়ে যাচ্ছে সংখ্যাটা, 300। এবার দেখো 300-র কত পার্সেন্ট বার করতে বলেছে, 20%, তাহলে 300 গুণিত 20/100, তাহলে এখানে কি হয়ে যাবে, 20 3 হয়ে যাবে কত, 60। তাহলে সঠিক উত্তর কী হিসেবে এখানে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর অর্থাৎ 60। 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। দেখো তাহলে প্রশ্ন অনুসারে কী হচ্ছে, 20% ছাড় সমান কত, সেটা হচ্ছে যে 66 টাকা। তাহলে 1% ছাড় সমান কত হবে, 1% ছাড় হবে 66/20, আর টোটাল যদি বিদ্যুৎ বিলের পরিমাণ আমরা 100% ধরি, তাহলে 100% সমান কত হবে, 66/20 ইন্টু 100, কাটলে কি হচ্ছে 2 33 66, মানে কত টাকা, 330 টাকা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি। এরপর নেক্সট প্রশ্ন 35 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 6/25, 4/45 এবং 3/35 এর লসাগু কত।
অর্থাৎ এখানে ভগ্নাংশের লসাগু করার কথা বলা হয়েছে। ভগ্নাংশ লসাগু বার করার নিয়ম কি? প্রথমে লবগুলো যেগুলো আছে তার লসাগু বার করে নিতে হবে। তাহলে এখানে লবের লসাগু অর্থাৎ 6, 4 ও 35 এর লসাগু কত হবে? সেটা হয়ে যাবে 12 বাই কি হবে? হরের গোসাগু অর্থাৎ 25, 45 ও 35 এদের গোসাগু করলে কত হবে? এটা হয়ে যাবে 5। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি অর্থাৎ 12/5। এরপর নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত দেয়া রয়েছে 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত? তাহলে প্রথমে দেখো আমরা সংখ্যাগুলো ধরে নিই। সংখ্যাগুলো কি ধরে নেব? 3x আর 4x। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? 3x আর 4x এর লসাগু করলে কত হয়ে যাবে? 12x সেটা সমানই 180। তাহলে অতএব x সমান কত হবে? 180/12। 12 দিয়ে 180কে কাটলে কত হচ্ছে? 15। তাহলে সংখ্যাগুলো কি হচ্ছে? একটা 3 গুণিত 15 আর একটা কত হয়ে যাবে? 4 গুণিত 15 অর্থাৎ 3 15 গুণ করলে কত হয়ে যাবে? 45 আর একটা হয়ে যাবে 60। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? 8, 12 ও 20 এর চতুর্থ সমানুপাতি কত হবে? এখানে দেখো চতুর্থ সমানুপাতি নির্ণয়ের কীরকম নিয়ম রয়েছে? প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান কি হয়ে যাবে? তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা চতুর্থ সংখ্যা কীরকম ব্যবহার করব? তাহলে অতএব চতুর্থ সংখ্যা কী হবে? সমান 20 গুণিত 12 বাই কত হয়ে যাবে? 8। এবার দেখো এখানে কাটাকাটি করলে আমাদের কি আসছে? 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5-এ 20, 2 দিয়ে কাটলে 2 6 12। তাহলে কত হবে? 6 5-এ 30। তাহলে চতুর্থ সমানুপাতি কত হবে এখানে? অপশান সি অর্থাৎ 30। এরপর নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর অঙ্কটা কি বলেছে? 3টি সংখ্যার সমষ্টি দেয়া রয়েছে 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয়, বলছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত কত বলছে? 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এখানে দেখো তাহলে আমাদেরকে প্রথমে 3টি সংখ্যার অনুপাত বার করে নিতে হবে। তাহলে তখন কি দেওয়া আছে? প্রথম অনুপাত দ্বিতীয় কত দেওয়া রয়েছে? 2:3। এবার দেখো দ্বিতীয় অনুপাত তৃতীয় কি দেওয়া রয়েছে? যে 5:3 দেওয়া রয়েছে। তাহলে এখানে কি হবে? প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় কী করে বার করতে হয়? আগের ভিডিওতে আমি একটা অঙ্কে করিয়েছিলাম 10-এর মতো। তাহলে কত হবে? 5 দুগুণে 10 অনুপাত 5 তিনে 15 অনুপাত 3 তিরিকে হবে 9। এবার আমরা দেখো দ্বিতীয় সংখ্যাটি কী ব্যবহার করব? তাহলে দ্বিতীয় সংখ্যা বার করতে গেলে আমাদেরকে কী করতে হবে? দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা 3টির সমষ্টি অর্থাৎ 136 গুণিত দ্বিতীয় সংখ্যার আনুপাতিক ভাগার অর্থাৎ 15 বাই এই 3টের যোগফল। তাহলে কত হবে? 34। 34 দিয়ে কাটলে 136কে হয়ে যাবে 34, 4-এ 136। তাহলে 4 15 কত হয়? 60। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হয়ে যাবে? 60 অর্থাৎ এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট 39 নম্বর অঙ্কটায় কী বলেছে দেখো? কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে? দেখো এখানে তাহলে আসলটা আমরা পি ধরে নিই। দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ হয়েছে মানে কত? সুদ আসলটা হয়েছে 2p, তাহলে সুদ কত হয়েছে? সুদ 2p - p অর্থাৎ p। সময় দেখো এখানে 4 বছর আর সুদের হারটাকে আমরা r ধরে নিয়েছি। প্রথমে আমরা এই r এর মানটা বার করে নেব। r সমান কি আমরা জানি? r সমান দেখো সুদ এখানে কত? p গুণিত কি হয়ে যাবে? 100 বাই আসল, এখানে আসলটা কত? আসলটাও p, তাহলে গুণিত সময়, সময় হচ্ছে 4। তাহলে p কেটে গেল, 4 দিয়ে কাটলে 100-এ কত হবে? 25। তাহলে আর হয়ে যাবে 25%। দেখো আর 25 পেয়ে গেছি। তাহলে এখানে আসলটা তাহলে পিই থাকবে। 8 গুণ হয়েছে, তাহলে এখানে সুদ কত হবে? সুদ হবে 7p। আর এখানে সুদের হারটা আমরা তো 25% পেয়ে গেছি। তাহলে এখানে সময় কী হবে? t সমান কী হবে? সুদ অর্থাৎ 7p গুণিত 100 বাই কী হবে? আসল অর্থাৎ p গুণিত কী হয়ে যাবে? সুদের হার অর্থাৎ 25। তাহলে p কেটে যাবে, 25 দিয়ে কাটলে 25, 4-এ 100। তাহলে কত হয়ে যাবে? 7 4-এ 28 অর্থাৎ 28 বছর।
এখানে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো আজকের মক টেস্টের লাস্ট অঙ্ক অর্থাৎ 40 নম্বর অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে এখানে আসল অর্থাৎ পিটা এখানে কত? পি এখানে হচ্ছে 5,000, তাকে 7,400 টাকা জিনিস কিনতে হবে, তাহলে সুদ কত হয়েছে সেটা? অর্থাৎ এসআই কত হবে? 7,400 মাইনাস 5,000, তাহলে কত হয়ে যাচ্ছে? 2,400 টাকা। আর এখানে আর কত দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে কত? 4% বা 4। তাহলে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে আমাদের এখান থেকে টি বার করতে হবে। টি সমান কী হয়ে যাবে? সুদ অর্থাৎ 2,400 গুণিত 100 বাই কী হবে? আসল অর্থাৎ আসল হচ্ছে এখানে 5,000 গুণিত কী হয়ে যাবে? সুদের হার অর্থাৎ আর মানে 4। দেখো দুটো শূন্য কাটলো, একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 ছয় 24, 4 শূন্যই 0, 5 দিয়ে কাটলে কত হবে? 5 বারোই 60। এখানে সঠিক উত্তর কী যাবে? অপশান সি অর্থাৎ 12 বছর। 40-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।